আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গাছটি নিয়ে বা যে চাষ নিয়ে মূলত আমরা আলোচনা করব। গ্রাম বাংলার বুকে যারা থাকেন তাদের বাড়িতে কম বেশি দেখা যায়, বিশেষ করে যাদের বাড়িতে একটু পুকুর রয়েছে বা আল জাতীয় জায়গা রয়েছে, সেখানে কম বেশি দু একটি গাছ দেখা যায় বা কোথাও কোথাও অনেক বেশিও রয়েছে। এবং এমন একটি অর্থকরী গাছ যার কোনো অংশই আমাদের বাতিলের খাতায় দেওয়া যায় না, যে গাছটাকে আমরা অনেকেই জেনে থাকি কল্পতরু বৃক্ষ নামে, এবং যার ফল অতি সুস্বাদু এবং একসঙ্গে যেখানে প্রচুর পরিমাণে চর্বি, আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ লবণে ভরপুর। এবং এতগুলো খাদ্য উপাদান অন্য কোনো ফলে পাওয়া যায় কি না সেটা আমার জানা নেই। সেই সাথে গ্রাম বাংলার বুকে যারা থাকেন তাদের মুখে একটা কথা শোনা যায়, যখন কোনো কারোর শারীরিক অসুস্থতা দেখা যায়, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, জন্ডিস, এইরকম যখন কোনো সমস্যা দেখা দেয় তার জল খেতে বলা হয়। এবার আর আপনাদের বলে দিতে হবে না, আমরা কথা বলছি নারকেল গাছ বা ডাবের। এই পশ্চিমবঙ্গে নারকেল চাষ কম বেশি আপনারা যারা গ্রামে থাকেন দুটো চারটে তো গাছ থাকেই, কিন্তু একটা সমস্যা হয় কি, আপনারা ওই লাগাবার দরকার তাই লাগান, কিন্তু সে গাছটা যে অন্যান্য গাছ যেমন চাষ করেন বা সবজি চাষ করেন, ধান ফল গাছ, তাদের যেমন দেখাশোনা পরিচর্যা করেন, এদের বেলা কিন্তু সেটা হয়ে ওঠে না। আপনারা শুধু বসাবার দরকার বসিয়ে দেন, যখন ফল হয় না তখন বলেন এত দিন হয়ে গেল একটাও ফল পাচ্ছি না। কিন্তু তারও যে কিছু পরিচর্যার প্রয়োজন, তারও যে খাবার দেওয়ার দরকার আছে, সেটা আপনাদের মাথায় আসে না। অথচ যদি আপনারা ঠিকঠাকভাবে চাষটা করতে পারেন, এখান থেকে কিন্তু ভালো আর্থিকভাবে লাভবান হতে পারবে। আজকের আমরা তাই আলোচনা করব পশ্চিমবঙ্গে নারকেল উৎপাদন লাভজনক করতে হলে। আর এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচার ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। নমস্কার। আর সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু অমল কুমার গণ। অমলবাবু, আপনাকে নমস্কার। নমস্কার। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা আমি বলছিলাম, গ্রাম বাংলার বুকে যে সমস্ত মানুষজন যারা রয়েছেন বা অমলবাবু যারা রয়েছেন, আপনারা কম বেশি তো আমরা নারকেল গাছ দু চারটে লাগিয়েই থাকি, কিন্তু ওই লাগানোর দরকার লাগাই, তার যে একটা পরিচর্যার ব্যাপার রয়েছে, তার সার প্রয়োগের ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা কিন্তু খুব কম মানুষ সচেতন। এ ব্যাপারে আমি প্রথমে অমরবাবু আপনার কাছে আসি। আপনি তো একজন প্রগতিশীল কৃষক বন্ধু, আমাদের অনুষ্ঠানও নিয়মিত শ্রোতা, শোনেন। তা আজকের এই যে আলোচনার বিষয় নারকেল গাছ, তা আপনার এই যে কথাটা আমি বললাম যে লাগানোর দরকার লাগান, পরিচর্যা করার প্রয়োজন নেই, এ ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই যে কোনো জিনিস ছোট থেকে বড় করতে গেলে তার পরিচর্যার অবশ্যই দরকার, কিন্তু আমাদের নারকেল সেই বাড়িতে পুরনো ছিল, তার থেকে কল বেরোলো, সেইটা নিয়ে গিয়ে কলপাড়ে লাগালাম, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার আরেক জায়গায় লাগালাম, এবার ওর মতো করে যেভাবে বেড়ে গেল। যেমন ভাই তুমি বলছিলে সুব্রত ভাই, যে নারকেলের তথা ডাবের গুণাগুণ আছে বলে এই প্রকৃতি কিন্তু একে সারা বছর, ডাব তুমি ছোট হোক বড় হোক পাবা, কারণ এটা মানুষের প্রয়োজনের জন্যই সেজন বা প্রকৃতি এতে কিন্তু সারা বছরই এর গাছে ফল রাখার জন্য। একদম আপনার কথা রেস্টে আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসি। এই যে প্রকৃতি আমাদেরকে দিয়েছেন এমন একটা ফল, ঠিক আছে, এই বর্তমানে যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা যেহেতু আমরা আজকে আলোচনায় রাখছি, আমাদের রাজ্যের এর উৎপাদনের পরিসংখ্যানটা যদি আপনার থেকে একটু জানতে চাই। আমাদের রাজ্যের হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর জমিতে নারকেলের উৎপাদন হয় এবং প্রায় 3 লক্ষ টন নাম্বার নারকেলের উৎপাদন হয়। আচ্ছা, এইরকম একটা জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে প্রোডাকশনের দিক থেকে 7ম ভারত, সারা ভারতের পরিসংখ্যানে, এবং প্রোডাক্টিভিটির দিক থেকে যে পার প্ল্যান্ট প্রোডাকশন, সেটার দিক থেকে 5ম স্থান রয়েছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের আমাদের যে এখানে জার্মপ্লাজম মানে গাছের যে গুণাগুণ, সেই ভালো গুণাগুণের গাছ আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আমরা পাই। আচ্ছা, তো তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ফলনও ভালো এবং ডাবের কোয়ালিটি ভালো। এবং পশ্চিমবঙ্গে আরেকটা আপনাদের বলে রাখি সুব্রতবাবু, যে আমাদের নারকেলের যে ডাবের যে ব্যবহার এবং ডাবের যে মার্কেটিং, বাজারগত করা, সেটা কিন্তু আমাদের স্টেট, আমাদের রাজ্য প্রায় 100 বছরের পুরানো মার্কেট কলেজ স্ট্রিটে, যেটা বসে সকাল 4টার থেকে বসে 6টার মধ্যে শেষ হয়ে যায়। তো এটা আমরা সার্ভে করেছি এবং প্রচুর সারা পশ্চিমবঙ্গের মিদনাপুর, আমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে চাষিরা ট্রাকে করে নিয়ে চলে আসে। ওখানে
পুরো মার্কেটিং হয় এবং ওখান থেকে কলকাতার জন্য যেটুকু লাগলো বাকিগুলো ট্রাক ভর্তি করে বিহার, দিল্লি, বম্বে এইসব জায়গাতে চলে যাচ্ছে। এইভাবে মার্কেটিংটা পশ্চিমবঙ্গে, তার মানে আমাদের তো রাজ্যে একটা বেশ নারকেল বা ডাবের একটা ভালো বাজার রয়েছে। হ্যাঁ, ভালো বাজার রয়েছে, কি আরো উন্নত করা যায়, অনেকটাই বাড়ানো যায়। আর নারকেলের ছায়া কোনো ক্ষতি করে না, সুপারির ছায়া কোনো ক্ষতি করে না। আচ্ছা অমলবাবু, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি নদিয়া জেলার হাঁসখালি থানার গাজনা গ্রাম পঞ্চায়েতের অধীন পেপুলবেড়িয়া গ্রাম থেকে। আপনার জায়গায় কি নারকেল গাছ রয়েছে? নিশ্চয় আছে, কতগুলো? আগে বাবার আমলের প্রায় 8-10টা আছে, আর এখন আমি নিজে হাতে করে লাগিয়েছি। এই উন্নত প্রযুক্তি যে সমস্ত নারকেল বেরিয়েছে তাতে 28টা গাছ আমি লাগিয়েছি এবং তাদের প্রায় প্রত্যেকটা গাছেই ফল ধরেছে। তাহলে কোনো কিছু যখন আমাদের লাভজনক ভাবে আমরা করতে চলেছি, মানে আর্থিকভাবে যখন আমরা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করব, তার জন্য তো আমাদের দরকার মাটি পরিচর্যা, সার, যে সমস্ত। আর একটু যদি ধাপে ধাপে যাই, আমাদের নারকেল চাষ করতে গেলে কি ধরনের মাটির প্রয়োজন ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি কি বলবেন? আসলে আমার আরেকটু আমি চাষি ভাইদের অবগতির জন্য বলি, প্লাস আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গের যে জলবায়ু, দার্জিলিং জেলা ঠান্ডার যে জায়গা সেটা বাদ দিয়ে বাকি সমস্ত জেলায় নারকেল চাষের জন্য উপযুক্ত। আচ্ছা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, অনেকের ধারণা চাষি ভাইদের যে আমাদের এখানে ভালো নারকেল হয় না, কিন্তু আমার ব্যক্তিগত এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলি যে যে জায়গাতে বাঁকুড়া, পুরুলিয়াতে আপনারা মাটি তৈরি করবেন, সেখানে যদি বেশি করে গোবর সার দিয়ে জমি তৈরি করেন এবং সেচের পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু নারকেলের থেকে ভালো ফলন আমাদের শুকনো কাঁকুরে মাটি অঞ্চল থেকেও ভালো পাই। এই কারণে বলছি যে ব্যাঙ্গালোর থেকে 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেটা এরকম আমাদের শুষ্ক অঞ্চল এবং রেড অ্যান্ড ল্যাটেরাইট, লাল কাঁকুরে মাটি অঞ্চল। এবং আমি সেখানে ভিজিট করেছি, সেখানে দেখেছি যে নারকেলের যারা মার্চেন্ট, বড় ব্যবসায়ী, তাদের বড় বড় বাগান সেখানে তারা মেনটেন করছে এবং প্রচুর আয় এবং লাভ করছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাই হচ্ছে নারকেল চাষের জন্য উপযুক্ত। বাহ, এটা খুব ভালো কথা বলেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, যাদের মধ্যে এই ধারণাটা ছিল ভুল ধারণা যে কাঁকুরে মাটিতে বা লাল মাটিতে হবে কিনা, তাহলে সেটা সম্ভব যদি মাটিটা ঠিকঠাক তৈরি করা যেতে পারে। এবারে মাটি সম্বন্ধে বলি, যেটা বললেন যে মাটির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বেলে দোআঁশ মাটি। আচ্ছা, এবার বেলে দোআঁশ মাটি যদি পাওয়া যায় তাহলে ভালো, যদি না হয় তাহলে আমাদের লাল কাঁকুরে মাটিও ভালো, যেখানে বেশি বালি আছে, বালু অধ্যুষিত অঞ্চল, সেখানেও যদি আমরা অর্গানিক অ্যাড করি, যেমন মিদনাপুরের সি কোস্ট এরিয়া, সেই জায়গাগুলো, সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো প্রচুর নারকেল চাষ হয়, কিন্তু তারা ঠিকমতো পরিচর্যা করেন না বলে, বৈজ্ঞানিক পরিচর্যা না করলে এর কিন্তু ভালো ফলন পাওয়াটা চাষি ভাইদের কাছে একটু অসুবিধে হয়। মানে শুরুতেই যেটা বললাম যে আমাদের লাগানোর দরকার, শুধু লাগিয়েই দিই, তার থেকে ফলের আশা করি, তারও যে কিছু পরিচর্যার প্রয়োজন সেটা আমরা করে উঠি না। ঠিক, এটাকে আরেকটু এক্সাম্পল আপনাকে দিয়ে দিই। একটা চাষি ভাইরা অনেক সময় বা আমরা বাড়িতে যে লাগাই, আমাদের সাধারণত ধারণা হয় বাড়িতে 4-5টা গাছ লাগিয়ে রাখি, যখন ফল হবে সবাইকে দেবো। তো এই ধারণা থেকে এটা আমাদের হোমস্টে গার্ডেন হিসাবে মেনলি নারকেলটা আমাদের হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করব যে একটা নারকেল গাছ লাগানোর থেকে এটা জীবনদায়ী হচ্ছে 80 থেকে 90 বছর পর্যন্ত ফল দেবে। তাহলে আমি এখন যে গাছটা লাগাবো সেটা বাড়তে বাড়তে 80-90 বছরে পাশাপাশি আরেকটা গাছের সমান জায়গাটা আমাকে দিতে হবে। সুতরাং নারকেল গাছের দূরত্ব, যেটা আমরা বলি বৈজ্ঞানিক পদ্ধতিতে, যে 25 ফুট দূরে দুটো নারকেল গাছকে লাগাবেন, যাতে দুটো নারকেল গাছের পাতা কখনোই একটার ওপরে আসবে না আরেকটা, তাতে ফলন কম হবে। সুতরাং আমাদের দেখা যায় যে বাড়িতে বেড়া হচ্ছে আমাদের টোটাল 30 ফুট, তার মধ্যে আমি 3টে গাছ লাগিয়ে দিয়েছি। সে সবজির মতো, যেখানে একটা লাগালে আমার ফলন, এবং উচ্চ ফলনশীল জাত লাগালে আরো বেশি ফলন আমি পাবো। অমলবাবু, আপনি কি ধরনের জাত লাগিয়েছেন? জাতের কথা যখন বললেন বন্দ্যোপাধ্যায়, গঙ্গাবর্ধন আর ভিয়েতনাম বলে একটা জাত, এই দুটো জাত আমি এই 28টা যা লাগিয়েছি, এটা আমি লাগিয়েছি। আরেকটা জিনিস,
আমার পূর্বপুরুষ থেকে দেখেছি যে বেলে দোঁয়াশ, এঁটেল দোঁয়াশ এরকম মাটি, তো তখন নারকেল গাছ পুকুরের ধারে লাগিয়ে থুয়েছিল। তখনই একটা ধারণা ছিল যে নারকেল গাছ লাগাতে গেলে তার মধ্যে বোধহয় লবণ, আমাদের খাবার লবণ প্রচুর পরিমাণে দিতে লাগে, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, এই লবণ কিন্তু যে কৃষি বিশেষজ্ঞ যারা, উনি আরো ভালো বলতে পারবেন, আমাদের মধ্যে আছেন, তারা বলছেন যে লবণ না, পটাশের লাগে বেশি, কিন্তু পটাশ আর লবণ তো এক জিনিস নয়। এ বিষয়ে উনি একটু আলোকপাত করবেন লবণের বিষয়টা, যে উনি লাগানোর সময় যে একটা গ্রামীণ একটা ধারণা রয়েছে যে গোড়াতে যদি লবণ দেওয়া যেতে পারে, এটা আমাদেরও জানা আপনার কথায়। এই ধারণাটা কতটা ঠিক? আসলে বলি, আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে লবণ দিয়ে এবং লবণ না দিয়ে তার মধ্যে কিন্তু ফলনের তফাৎ খুব একটা বেশি আমরা পাই না। সেই জন্য আমাদের ধারণাটা এসছে যে যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশি নারকেল গাছ দেখা যায়, সেটা তার জলবায়ু এবং মাটির জন্য, জলবায়ু যে নাতিশীতোষ্ণ জলবায়ু নারকেলের জন্য খুব ভালো, যার জন্য সমুদ্র তীরবর্তী যে হাওয়া এবং ওখানে যে ময়েশ্চার, জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পের পরিমাণ যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু নারকেলের ফলনটা একটু বেশি হয়। এবং লবণের জন্য যেটা বলি, যে লবণ যেহেতু ওই জায়গাগুলো সমুদ্রের জল এসে মাটি লবণাক্ত করে, সেই জন্য হয়তো ধারণা যে লবণ জমিতে লবণ দিতে হবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে জমি, তাতে যে ফলন এবং তার যে চাষি ভাইদের যে গাছগুলো রয়েছে, তারা কিন্তু লবণ দিয়ে কোথাও গাছ না বসালেও তার যা ফলন পাচ্ছি আমরা অনেক বেশি। সুতরাং লবণ না দিলেও গাছের কোনো ক্ষতি হয় না, আর লবণ দিলে গাছের যে ফলন বেশি পাবো সেরকম কোনো প্রতিষ্ঠিত আমাদের ব্যাখ্যা নেই। বেশ, আমরা মোটামুটি একটা ধারণাগুলো আস্তে আস্তে আমাদের যে মিথ যেগুলো রয়েছে সেগুলো একটু ভাঙার চেষ্টা করছি, এবং সেগুলো ডক্টর বন্দ্যোপাধ্যায় বা অমলবাবু রয়েছেন, আপনারা দুজনে মিলেই বলছেন। এবারে পরপর একটু যাই যে চারা তৈরি করা। ঠিক, ধরুন তোমার বিভিন্ন নার্সারি থেকে হোক বা যারা চারা সংগ্রহ করছেন, অমলবাবুর কথা একটা উঠে এলো যে ভিয়েতনাম প্রজাতি, এইরকম কিছু নার্সারি রয়েছে, তারা বলছে যে এই চারাগুলো আপনারা নিয়ে যান, সেখানে 2.5 থেকে 3 বছর বা খুব বেশি হলে 4 বছরের মধ্যে আপনারা ফলন পাবেন এবং সেটা প্রচুর পরিমাণে ফলন পাবেন। এটা কতটা ঠিক? অ্যাকচুয়ালি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যে জাত নিয়ে কাজ করেছি তার মধ্যে আমরা দেখেছি ইস্ট কোস্ট টল, যেটা আমাদের এখানে পেরেন্ট পশ্চিমবঙ্গের, আমাদের যে সামুদ্রিক যে পূর্ব উপকূল নিয়ে যে জায়গাগুলো আছে, যেমন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলোতে ইস্ট কোস্ট টল বলে যে ভ্যারাইটি, সেটা হচ্ছে লম্বা জাতের ভ্যারাইটি এবং তার ফলন খুব ভালো। আরেকটা পশ্চিমবঙ্গে হাজারি বলে জাত আছে, তারও ফলন ভালো, কিন্তু ডাবের সাইজ ছোট, খুবই ছোট, খুব ছোট, কিন্তু বেশি নাম্বারে হয় অনেক। সেই জন্য আজ আরেকটা আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষা থেকে দেখেছি ওয়েস্ট কোস্ট টল, আমাদের পশ্চিম উপকূলের যে নারকেল, আমাদের বাজারে গেলে দেখবেন আপনারা একটা সবুজ রঙের খোসাল নারকেল পাবেন, আরেকটা একটু লালচে, সবুজের মধ্যে একটু লাল ভাব থাকবে, সেটাকে বলছি ওয়েস্ট কোস্ট টল। তা সেই ডাবটার কিন্তু জল আমাদের সবুজের থেকে মিষ্টি। সুতরাং এই ইস্ট কোস্ট টল, ওয়েস্ট কোস্ট টল, এই যে লম্বা জাতের গাছগুলো, এইগুলো পশ্চিমবঙ্গের জন্য আমরা চাষি ভাইদের রেকমেন্ড করছি, এই কারণে যে আমাদের যদি এই বেটে জাতের গাছ লাগায়, বেটে জাতের গাছের একটা সমস্যা হয় যে আমাদের এখানে যে সময়টায় ঠান্ডা পড়ে, সেই শীতটা এই গাছের জন্য একটু ক্ষতি করে, লো টেম্পারেচার, সেখানে ফলটা হবে না, ব্যারেন নাট হয়ে যাবে, মুচি ঝরে যাবে। সেই জন্য আমাদের সাধারণত এই যে জাতগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে করেছি তার মধ্যে ইস্ট কোস্ট টল, ওয়েস্ট কোস্ট টল, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ভ্যারাইটি কল্যাণী কোকোনাট 1, যেটা ফিলিপিন্স অর্ডিনারি থেকে আমরা বেরিয়েছে, সেটার থেকে সিলেকশন করে আমরা রিলিজ করেছি, সেটাও টল লম্বা জাতের গাছ। এইগুলো খুব ভালো ফলন দিচ্ছে। এবং এছাড়া কিছু হাইব্রিড আছে, যেমন লাক্ষা গঙ্গা প্লাস হচ্ছে আমাদের চন্দ্রকল্পা, এগুলো হচ্ছে ডোয়ার্ফ এবং টলের শঙ্কর। এই শঙ্কর গাছের জাতগুলো কিন্তু মিডিয়াম টল, আর ডোয়ার্ফগুলো যেগুলো, সেই ডোয়ার্ফগুলো হচ্ছে শর্ট হাইট। সে যেহেতু বেটে এবং তার খাবারের পরিমাণ প্রচুর বেশি, আর ঠান্ডার জন্য সেটা মার খায় বলে আমাদের পশ্চিমবঙ্গে ওর পারফরমেন্স আমরা ভালো পাচ্ছি না। তার মানে আমাদের পশ্চিমবঙ্গে কি ওই যেটা টল বলছেন, ইস্ট কোস্ট বা ওয়েস্ট কোস্ট, সেই টলটাই লাগানোই ভালো। লম্বা জাতের বা মিডিয়াম লম্বা, যেটা শঙ্কর জাতের
ডি ইন্টু টি টল, ডোয়ার্ফ ইন্টু ডোয়ার্ফের সাথে বেটে এবং লম্বার যে সংকরায়ন, সেই গাছ জাতগুলোকে আমরা লাগাতে বলছি, তাতে ভালো ফলন পাবেন। তার মানে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা বা গ্রাম বাংলার যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, কিছু জাতের কথা ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন এবং ওনাদের নিজস্ব ইউনিভার্সিটি থেকে একটা জাতের কথাও বলেন, সেগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আশানুরূপ ফল পেতে পারেন। আচ্ছা, এবার তো ফলটা লাগালেন, লাগানোর পর যে কথাটা আমি বারবার বলছি যে পরিচর্যাগত, পরিচর্যা যে আমরা করে উঠি না, সেই পরিচর্যাগত দিকটা কিভাবে আমাদের যারা লাগাচ্ছেন তারা খেয়াল করবেন বা করা দরকার, কি কি পরিচর্যা? আচ্ছা, প্রথমেই বলি যে নারকেল গাছের আলোচনা এই মাত্র হলো যে এটা কল্পবৃক্ষ এবং সারা বছর ফল দেয়, এই একমাত্র গাছ যেটা কিন্তু সারা বছর চাষি ভাইদের ফল দেয় এবং আয়ের রাস্তা আছে। সুতরাং এই সারা বছর যে ফল দেবে, এই ফলটা কিন্তু গাছের ভেতরে মুচি শুরু হয় প্রায় 2.5 থেকে 3 বছর আগে। তাহলে আমার যদি প্রত্যেক মাসে গাছের একটা পাতাতে একটা মুচি বেরিয়ে আসছে, তাহলে আমার সেই প্রত্যেকটা মাসের পরিচর্যা কিন্তু প্রয়োজন। সুতরাং গাছকে আমি যদি মনে করি 1 বছর আমি খাবার দেব না, তাহলে সেই বছরের ফলটা কিন্তু 2.5 বছর পরে গিয়ে দেখবেন যে মুচিতে সেটার ডাব নেই। সুতরাং চাষি ভাইদের এটা জানা দরকার যে বৈজ্ঞানিক পরিচর্যা আমরা যেটা বলছি, সেচের পরিচর্যা, সারের পরিচর্যা, এই জিনিসগুলো দৈনন্দিনভাবে প্রত্যেকভাবে মাসেই যেরকম করার দরকার সেটা যেন তারা করেন, তাহলে আমাদের ফলন প্রত্যেক মাসেই তারা কিছু না কিছু ফলন পাবেন। সেটা কি করবে? এবারে পরিচর্যাগুলোর মধ্যে বলি, প্রথম আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেটা গাছের জাত নির্বাচন, এটা আলোচনা করলাম। এরপরে হচ্ছে সারের পরিচর্যা। সারের পরিচর্যা হচ্ছে আমরা ফলন্ত গাছে যেটা ফল দিচ্ছে সেই ধরনের গাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফার্টিলাইজারের রাসায়নিক সারের যে পরিমাণ, সেটা হচ্ছে 500 গ্রামের মতো নাইট্রোজেন জাতীয় খাদ্য, 250 গ্রামের মতো ফসফেট জাতীয় খাদ্য এবং 750 গ্রামের মতো পটাশ জাতীয় খাদ্য। এই 3টে খাবার মিশিয়ে সাথে 15 থেকে 20 কেজির মতো জৈব সার, পচা গোবর সার দিন বা আপনারা পাতা পচা সার দিন 10 থেকে 12 কেজির মতো, আর ভার্মি কম্পোস্ট দিলে 2 থেকে 3 কেজির মতো। সুতরাং এই সারের পরিমাণ যদি একসাথে মিশিয়ে আমরা 2 বারে ভাগ করে দিতে হবে সারটা। কোন সময়? কেননা সারের ব্যাপার হচ্ছে আমরা যেমন বেশি খাবার দিয়ে দিলে খেতে পারি না, নষ্ট হয়, এখানেও কিন্তু রাসায়নিক সারকে আমরা 2টো ভাগে ভাগ করব। একটা হচ্ছে বর্ষা শুরুর আগে সারের পরিচর্যা, এই সারের অর্ধেক পরিমাণ সার, যেমন ধরুন যদি 500 গ্রাম আমরা নাইট্রোজেন বলি তাহলে 250 গ্রামের মতো নাইট্রোজেন, 250 গ্রামের মতো যদি ফসফেট বলি তাহলে 125 থেকে 150 গ্রামের মতো ফসফেট, এবং 750 গ্রাম যদি পটাশ বলি, কেন পটাশের পরিমাণটা নারকেলের জন্য বেশি লাগে, তাহলে 750 থেকে 800 যদি পটাশ হয় তাহলে 400 গ্রামের মতো পটাশ আমরা এই পরিমাণ সার মিশিয়ে মানে বর্ষার আগে, মানে এপ্রিল মে জুন এর মধ্যে, কেন বাগানে অনেক গাছ থাকলে টাইম লাগে, তাহলে জুন জুলাই বর্ষা আসার আগে আমরা গাছ থেকে 2 মিটার দূরে, গাছের গোড়া থেকে 2 মিটার দূরে, তার কারণ হচ্ছে যে এর যে খাবার শেকড়গুলো 2 মিটার দূরে থাকে। তাহলে 2 মিটার দূরে যদি আমি না দিয়ে গাছের গোড়াতে দিই তাহলে সেই খাবারটা কিন্তু গাছ নিতে পারবে না, অপচয় হবে। তাহলে পরিচর্যা, সারের পরিচর্যাটা খুব ইম্পর্টেন্ট, যে এত দূরে দেব এবং যে জায়গায় দেব সেখানে 20 থেকে 25 সেন্টিমিটার মানে 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মতো চওড়া করে আর 9 থেকে 10 ইঞ্চি গভীর করে আমরা প্রথমে একটা চ্যানেল নালা কেটে নেব, সেই নালার মাটিটা সরিয়ে রাখবো পাশে, সেখানে রাসায়নিক এবং অর্গানিক দুটো মিশিয়ে ভালো করে সমান পরিমাণ সার দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে সেচের ব্যবস্থা করতে হবে, কেন সেচ যদি না দিই তাহলে বর্ষা যদি দেরি হয় তাহলে এই সারটা কিন্তু গাছ নিতে পারবে না। পুকুর পাড়ের যে সমস্ত গাছ লাগানো হয়েছে সেক্ষেত্রেও কি সেচের প্রয়োজন? পুকুর পাড়ের গাছের ক্ষেত্রে হচ্ছে সেচের প্রয়োজন সারের জন্য, কিন্তু ওর যে শেকড় থাকে সেই শেকড় পুকুরের মধ্যে গিয়ে ওখান থেকে জল নিতে পারে, সে তার দৈনন্দিন একটা গাছের প্রায় 20 থেকে 30 লিটার জলের প্রয়োজন হয়। আচ্ছা, কেন একটা গাছে 30টা থেকে 32টা পাতা থাকে, ওই পরিমাণ পাতা যদি যে জল ছাড়ে ওর থেকে যে বাষ্পীভবন হয়, সেই বাষ্পীভবনের পরিমাণ হচ্ছে 20 থেকে 30 লিটার জল প্রত্যেক দিন আমরা দিতে বলি। এটা যদি না হয় আপনারা একদিন পরে যদি মানে দেন তাহলে অন্তত 30 থেকে 40 লিটার জল দিয়ে
তার পরিচর্যা করতে হবে। জল হচ্ছে খুব মানে প্রয়োজনীয় নারকেলের জন্য। আমরা দেখেছি রিসার্চে যে শুধু যদি জলের পরিচর্যা করি তাহলে নারকেলের ফলন দ্বিগুণ করতে পেরেছি, শুধু জলের পরিচর্যা। আচ্ছা স্যার, এই যে সারের কথাটা বললেন, আমরা যেটা করি, আমরা হচ্ছে চাষি, ওই পাতা যত দূর গিয়েছে ওই পাতার অনুযায়ী তার ব্যাসার্ধ দিয়ে আমরা এটা করি। গাছ যখন ছোট থাকে তখন ওই পরিমাণ 2 মিটারে যাব না, তখন তত দূর থেকেও সেগুলো তো যায়নি। তোর পাতা যত দূর গিয়েছে তত দূর, এইটা হচ্ছে আমাদের মানে চলতি বাংলায় এইটা করি। তা এটা কি সায়েন্টিফিক না? এটা আপনি যেটা বললেন, যে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ফলন্ত গাছ। আপনি যেটা বললেন যে চারা গাছ, এবার চারা গাছের পরিচর্যাটা একটু অন্যরকম। আচ্ছা, চারা গাছের আপনি যেটা আলোচনা করলেন খুব উপযুক্ত একটা সময়ে ঠিক প্রশ্নটা করেছেন, যে চারা গাছের ক্ষেত্রে কিন্তু আমরা ওই পরিমাণ সার দিতে বলি না। আমাদের সারের পরিমাণ চারা যখন 1 বছর লাগাবো, 1 বছর পরে তাকে 1/3 মানে 1/3 ভাগ সার। আপনি বলেছেন তো যে তো খেতে পারবে না, খেতে পারবে না, 1/3 ভাগ সার আমি দেব। 1/3 ভাগ সার দিয়ে তাকে 2 ভাগ করব, এবং চারা সারটা কিন্তু দেব তখন আর 2 মিটার দূরের চারা বড় হয়নি না, চারাই। সুতরাং তার পরিমাণটা থাকছে 75 সেন্টিমিটার থেকে 1 মিটার। এইটুকু জায়গাতে আমরা রিংটা করব, এবং সেখানে গাছের যে শেকড় আছে, পাতা যতদূর ছড়িয়েছে, সেখানে যে শেকড়টা, সেই শেকড়ের যে কাজ, মুখের কাছে আমাকে খাবারটা দিতে হবে। বাচ্চা ছেলে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা খুব একটা গুরুত্বপূর্ণ কথায় একটু জেনে নিই। এই যে চারা গাছের পরিচর্যা বললেন বা অমলবাবু বড় গাছের কথা বললেন, কিন্তু আমাদের কৃষক বন্ধুদের যারা লাগিয়েছেন বা অমলবাবু নিজেই জানবেন যে এক্ষেত্রে কিছু কিছু রোগ পোকার আক্রমণ দেখা দেয়, বড় গাছের ক্ষেত্রে হোক বা চারা গাছের ক্ষেত্রে হোক। কি ধরনের মূলত রোগ পোকার আক্রমণ হতে পারে, আর তার পরিচর্যা বা কিভাবে উপায় থেকে সেখান থেকে রেহাই পাবেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন বলেছেন, কারণ এটার উপরেই আমাদের বেশিরভাগ চাষি ভাই যারা মানে অমলবাবু বলেছেন যে চাষি ভাইরা, বা আপনার সাথেও সুব্রতবাবুও বললেন যে চাষি ভাইরা লাগানোর পরে তার থেকে আর নজর দেয় না। আমরা বলি যে চারাটা লাগাচ্ছেন তাকে বাড়ির বাচ্চার মতো যত্ন করবেন। আচ্ছা, সেই জন্য বাচ্চার যদি শরীর খারাপ হয়, যেরকম ভাবে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এখানে ডাক্তারের কাছে যদি কাছাকাছি এগ্রিকালচার অফিসাররা থাকেন ভালো, যদি না থাকেন, প্রধান কতগুলো রোগ পোকা এর আক্রমণ করে ছোট অবস্থায়। যেমন ধরুন ক্রাউন চোকিং, এ লাগানো হলো, মাথার থেকে মাথার যে পাতাটা, কচি পাতাটা, সেটা মরে গেল, সেটা বোরাক্স বা সোহাগার অভাবের জন্য হয়। তাহলে আমরা সেখানে 50 থেকে 100 গ্রাম সোহাগা সারের সাথে গরম জলে গুলে তার গোড়াতে ওই 1 মিটার দূরে যেরকম ভাবে দেব, সারের পরিচর্যার মতো দিলে সেটা আস্তে আস্তে রিকভারি হবে। এরপরে বড় গাছের যে পোকা, সেটা যেমন গন্ডারে পোকা। গন্ডারে পোকা মেন একটা সমস্যা সব জায়গাতে, কেননা এটা হচ্ছে ক্ষতি করে গাছের পাতাটাকে ছোট অবস্থাতে, ও গাছের মাথার ওপরে ফুটো করে কেটে দেয়। তো তাতে চাষি ভাইরা যদি দেখে যে গাছের পাতাটা উপরে কাঁচি দিয়ে কাটার মতো সোজা, কিন্তু কি করে কাটলো, কে কাটলো, ওইটা ওই পোকাটা ছোট অবস্থায় কেটে দেয়। সেটা যখন পাতাটা বড় হয়ে বেরোচ্ছে তখন এক মাপের কাট আসে, মনে হয় যেন কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এটা হচ্ছে গন্ডারে পোকার লক্ষণ। আবার আরেকটা পোকা আছে আপনার, সেটাকে লাল কেড়ি পোকা বলি। সেটা হচ্ছে গন্ডারে পোকার মতোই, তার শক্তপোক্ত একদম, কিন্তু লাল রঙের। সেটাও খুব ওই গাছের গোড়াতে গিয়ে ফুটো করে সেটার মধ্যে ভেতর পর্যন্ত ঢুকে নেয়, দিয়ে মধ্যের যে আসল কোর জায়গা সেইটাকে খেতে খেতে নষ্ট করে দেয়। তো সেটাকে মারার জন্য তাতে দেখবেন যে তাতে অনেক সময় ওইটা হলে ওর মধ্যে ওই খোসা বেরিয়ে আসে ফুটোটার থেকে, তখন বুঝবেন কেড়ি পোকার আক্রমণ। কেড়ি পোকার আক্রমণ হলে ওই শিক দিয়ে ঠুকিয়ে কেড়ি পোকাকে বের করে নিয়ে ওখানে বালির সাথে কেরোসিন মিশিয়ে বা বালির সাথে আপনার ওই কোনো কীটনাশক মিশিয়ে সেইগুলো দিয়ে প্যাক করে দিয়ে ওখানে সিমেন্টিং করে দিলে তাহলে ওই পোকাটা আর ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এই দুটো পোকা হচ্ছে খুব বেশি করে। আরেকটা হচ্ছে মাকড় পোকা। মাকড় হচ্ছে আপনারা অনেক সময় চাষি ভাইরা ভাবে মোবাইল পোকা। এই মোবাইল 2001 সালে যখন এসেছিল, এই মাকড় পোকার আক্রমণও 2001-এ আসে দক্ষিণ ভারত থেকে।
পশ্চিমবঙ্গের এখানে। সুতরাং সেইখানে এটার সাথে সম্পর্ক স্থাপন হয় এবং মাকড় পোকা যেহেতু চোখে দেখা যায় না, লোকের ধারণা হয়ে গেছিল যে মোবাইলের যে টাওয়ার তার থেকে যে রে বেরোচ্ছে সেইটাই ক্ষতি করছে ডাবের। তা নয়, এটা একটা চোখের না দেখা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকা, যেগুলো গাছের ডাব যখন পলিনেশন হচ্ছে, ওর পরাগ মিলন হলো, পরাগ মিলনের পর যখন ফার্টিলাইজেশন হলো, সেই সময়ে ওর বৃতির নিচে ও ঢুকে যায় এই পোকাটা, এবং সেখানে প্রচুর বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর ওখানে কচি শ্বাসের কচি মানে ডাবের কচি অংশে কুড়ে 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 ও খেয়ে এরপরে ওখান থেকে আবার বড় অ্যাডাল্টগুলো বেরিয়ে চলে যায়। এই যে কুড়ে কুড়ে খেলো, প্রথম অবস্থাতে আপনার ছোট ডাবটা সবুজ থাকবে, পরবর্তীতে যখন দেখবেন ডাবটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ট্রায়াঙ্গুলার একটা ভাব এবং গায়ে ফাটা 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 ভাব, এবং ওটা সবুজ অংশটা নেই, ওর যে আকর্ষণ সবুজ, সেই আকর্ষণটা নষ্ট হয়ে যায় এবং বাজারে দামও পায় না। ক্ষেত্রে মোটামুটি উপায় কি? এখানে উপায় হচ্ছে আমরা যেটা বলি যে নিম তেল 1% নিম তেল যদি স্প্রে করা যায় গাছের ওপরে 4-5টা মুচিতে, যে কোনোভাবে হোক, তাহলে ওটাকে রক্ষা করা যায়। এছাড়া আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যাজাডিরেকটিন আমরা বলি। অ্যাজাডিরেকটিন 10,000 ppm, 10,000 পার্টস পার মিলিয়ন। তো ওটাও একটা ওষুধ আছে, যেটা শেকড়ের মধ্যে দিয়ে খাওয়ালে ওটা অনেক সময় প্রোটেকশন দেয়। তো সেই হিসাবে এই দুটো ওষুধ খুব ভালো কাজ করে। আজকে আমরা আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গে নারকেল উৎপাদন লাভজনকভাবে বাড়াতে হলে বা উৎপাদন পদ্ধতি লাভজনক করতে হলে কী করণীয়, সে ব্যাপারে এতক্ষণ বিস্তারিত জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচার অধ্যাপক ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন অমল কুমার গণ, প্রগতিশীল কৃষক বন্ধু। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।